পরমাণু সমঝোতা লঙ্ঘনের অভিযোগ ইউরোপের, তেহরানের পাল্টা প্রতিক্রিয়া। অস্ত্র চুক্তির বিষয়ে আলোচনা করতে আমিরাত সফরে মাইক পম্পেও। পশ্চিম তীরে পম্পেওর বিতর্কিত সফর, ফিলিস্তিনে উত্তেজনা। কাবুলের দূতাবাস এলাকায় 23টি রকেট হামলা, নিহত 8। জম্মু কাশ্মীর যেন মুক্ত কারাগারে পরিণত, দাবি মেহবুবা মুফতির। করাচিও একদিন আমাদের হবে, বললেন বিজেপি নেতা। নিজেদের ভূমি ফিরে পেয়ে আনন্দে মাতোয়ারা আজিরিরা, যে কারণে দিল্লি ছাড়লেন সোনিয়া গান্ধী। এবং কারা থাকছেন মন্ত্রিসভায় শিগগিরই জানাবেন বাইডেন। যুক্তরাষ্ট্র সরকার 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান 1 বছরের বেশি সময় ধৈর্য ধরে আছে এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অবশিষ্ট দেশগুলোকে সুযোগ দিয়েছে ইরান। দীর্ঘ সময় পেলেও ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের ক্ষতি পুষিয়ে দিতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। পরমাণু সমঝোতার বিনিময়ে ইউরোপ ইরানকে আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা বাস্তবায়ন না করায় প্রতিশোধ হিসেবে ইরান 5 দফায় পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসে। পরমাণু সমঝোতার নীতিমালা অনুযায়ী ইরান পরমাণু কার্যক্রম কমিয়ে আনলেও মার্কিন চাপের মোকাবেলায় ইউরোপ এখন পর্যন্ত নিষ্ক্রিয় রয়েছে এবং উল্টো পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর নির্বাহী বোর্ডের উদ্দেশ্যে এক বিবৃতি দাবি করেছে ইরান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা পরমাণু সমঝোতার লঙ্ঘন। একই সঙ্গে তারা অবিলম্বে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে ইউরোপের ওই 3 দেশের বিবৃতির তীব্র সমালোচনা করে বলেছেন তার দেশ সম্পূর্ণ আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ পরমাণু তৎপরতা চালাচ্ছে এবং এটা ইরানের অধিকার। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফও ইরানের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা লঙ্ঘন করা এবং ইউরোপও ইরানের স্বার্থ রক্ষায় তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার কারণে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে এসেছে। কেননা পরমাণু সমঝোতার 36 নম্বর ধারায় বলা হয়েছে প্রতিপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন না করলেও ইরান সমঝোতার কিছু কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। এতে কোনো সন্দেহ নেই যে ইউরোপও যদি পরমাণু সমঝোতা থেকে সরে আসে এবং মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে তাহলে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার সুযোগ নষ্ট হবে। ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নির্বাহী প্রধান জর্জিয়া কাফিরও বলেছেন তেহরান ইউরোপকে এই বার্তা দিয়েছে যে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপ যদি ব্যর্থ হয় তাহলে তাদের জন্য পরিণতি ভালো হবে না এবং তাদের উচিত আমেরিকার বন্দুক থেকে মুক্ত হয়েছে স্বাধীনভাবে চলা। যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের মধ্যে $কয়েক বিলিয়ন অস্ত্র চুক্তির বিষয়ে আলোচনা করতে আবুধাবি সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার তার আবুধাবির প্রিন্সের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দুদেশের মধ্যে অস্ত্র চুক্তি ছাড়াও সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়েও আলোচনা করবেন তারা। চলতি সপ্তাহে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে আরব আমিরাতের সঙ্গে অস্ত্র চুক্তি, নিরাপত্তা সহযোগিতা, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এবং এই অঞ্চলে ইরানের প্রভাবের বিষয়ে আলোচনা করতে আবুধাবির প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন পম্পেও। গত 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল এরই মধ্যে হাতে পেয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউসের পথ নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট দলের জো বাইডেন। কিন্তু প্রথম থেকেই নির্বাচনের ফলাফল অস্বীকার করে আসছেন ট্রাম্প। এমনকি তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নিজেরও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পরও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিভিন্ন দেশে সফর চালিয়ে যাচ্ছেন পম্পেও। ফ্রান্স, তুরস্ক, জর্জিয়া এবং ইসরায়েল সহ বেশ কিছু দেশে সফরে বেরিয়েছেন তিনি। অথচ এসব দেশের রাষ্ট্রনেতারা ইতিমধ্যে জো বাইডেনকে নির্বাচনে জয়ের পর স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে পম্পেও বলেন ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্ক আগের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক গভীর এবং আরও বিস্তৃত হয়েছে। আবুধাবির কাছে $23.3 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। এর মধ্যে F-35 যুদ্ধবিমান এবং মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা থাকার কথা রয়েছে। তবে ওয়াশিংটন ডিসির আইন প্রণেতারা এই অস্ত্র চুক্তি বাতিলের চেষ্টা করে যাচ্ছেন। ফিলিস্তিনের দীর্ঘদিনের আপত্তি সত্ত্বেও জেরুজালেমকে শুধু ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 3 বছরের মাথায় বৃহস্পতিবার অবৈধ রাষ্ট্র ইসরায়েলেরই অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিলিস্তিনিদের ক্ষোভ নতুন করে ঘি ডাললেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিতর্কিত পশ্চিম তীরে পা রাখলেন। সেখানে গিয়ে মাইক পম্পেও যা বললেন তাতে আরও উত্তেজনা ছড়িয়েছে ফিলিস্তিনে। সেখানে গিয়ে পম্পেও বললেন পশ্চিম তীরে তৈরি হওয়া যে কোনো পণ্য মেড ইন ইসরায়েল হিসেবেই বিদেশে রফতানি হওয়া উচিত, কারণ এই ভূখণ্ড ইসরায়েলেরই অবিচ্ছেদ্য অংশ।
পম্পেও আরে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণকে আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মনে করবে না ওয়াশিংটন। গত বছর নভেম্বরে ঠিক এমনটাই বলেছিলেন ট্রাম্প। তার পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর মুখে ফের সেই সুর শুনে তীব্র প্রতিবাদ শুরু করেছে ফিলিস্তিন ও আরব বিশ্ব। তারপর সিরিয়ার কাছ থেকে দখল করা গোলান মালভূমিতেও আরেকটি অবৈধ ইহুদি বসতিতে সফর করেন পম্পেও। সিরিয়ার কাছ থেকে 1967 সালে এই অংশটি জবরদখল করে ইসরায়েল। গোলানকেও ইসরায়েলের অংশ মনে করে বলে জানান পম্পেও। আফগানিস্তানের রাজধানী কাবুলের সুরক্ষিত এলাকায় গ্রিন জোনে অন্তত 23টি রকেট হামলা চালানো হয়েছে। বিদেশি দূতাবাস আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকা এলাকায় শনিবার চালানো এই হামলায় অন্তত 8 বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এই হামলায় জড়িত থাকার দায় অস্বীকার করেছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। অন্য কোনো গ্রুপ এর দায় স্বীকার করেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। আফগান সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনায় স্থবির হয়ে পড়ার দেশটিতে সহিংস হামলার ঘটনা বেড়েছে। তালেবানদের পাশাপাশি দেশটির অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো এসব হামলা পরিচালনা করছে। এসব হামলায় অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠছে প্রায় 50 লাখ মানুষের শহর কাবুল। বিদেশি দূতাবাস এলাকায় শনিবার হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, সন্ত্রাসীরা ছোট্ট একটি ট্রাকের উপর রকেট জড়ো করে তা ছোড়া শুরু করে। বিস্ফোরক ভর্তি ট্রাকটি কিভাবে কাবুলে প্রবেশ করতে পেরেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। আরিয়ান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে 8 জন নিহত হয়েছে, আরও 31 জন আহত হয়েছেন। কাবুলের বেশ কিছু বাসিন্দা রকেট ছোড়া সংক্রান্ত দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে ক্ষতিগ্রস্ত গাড়ি ও রাস্তায় তৈরি হওয়া গর্ত দেখা গেছে। কাবুল প্রশাসনের বিরুদ্ধে লড়াইরত তালেবান বিদ্রোহীরা এই হামলার দায় অস্বীকার করে বলেছে তারা অন্ধভাবে কোনো জনসমাগমের স্থানে কখনোই হামলা চালায় না। গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল শহরে রকেট হামলার সঙ্গে ইসলামিক আমিরাতের মুজাহিদিনদের কোনো সম্পৃক্ততা নেই। তালেবানরা আফগানিস্তানের আনুষ্ঠানিক নাম হিসাবে ইসলামিক আমিরাত ব্যবহার করে এবং নিজেদের সদস্যদের মুজাহিদিন বলে পরিচয় দেয়। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ফের ভারতের শাসক দলকে আক্রমণ করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি। ভূস্বর্গকে এনডিএ সরকার মুক্ত কারাগারে পরিণত করেছে বলে অভিযোগ জানান একদা তাদেরই জোটে থাকা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা। কাশ্মীরের রামবিহেরা নাল্লা এলাকায় অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। শনিবার সেই এলাকা পরিদর্শন করতে গেলে মেহবুবা মুফতিকে বাধা দেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। এরপরই কেন্দ্রকে আক্রমণ করে মেহবুবা টুইট করেন, নতুন কাশ্মীরের জন্য এটা ওদের পরিকল্পনা। যেখানে বালি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে নিজের কুকীর্তি করছে, তখন আমাদের চুপ হয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। আসলে এভাবেই জম্মু কাশ্মীরের সম্পদকে লুট করা হচ্ছে। আমাদের অপমান ও ক্ষতি করা ছাড়া ভারত সরকারের আর কোনো উদ্দেশ্য নেই। তিনি আরও অভিযোগ করেন, আজকে আমাকে রামবিহেরা নাল্লায় যেতে বাধা দিয়েছে স্থানীয় প্রশাসন। ওই এলাকায় অবৈধভাবে বালি তুলেছে বহিরাগতরা, কিন্তু স্থানীয় বাসিন্দাদের এই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। একজন রাজনৈতিক নেতা হিসেবে এই বিষয়টি নিয়ে আন্দোলন করার অধিকার রয়েছে আমাদের, কিন্তু বিজেপি আমার অধিকারকে লঙ্ঘন করে আন্দোলন স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও এই ঘটনা ঘটিয়েছে তারা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সহ ভারতের উগ্র জাতীয়তাবাদী মতাদর্শের কিছু সংগঠন অখণ্ড ভারত গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিকল্পনা করছে। বর্তমান ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখেও একাধিকবার এই ধরনের স্বপ্নের কথা শোনা গেছে, যা বরাবরই প্রতিবেশী দেশগুলোতে ক্ষোভের সৃষ্টি করেছে। এবার সেই আবদারের কথা শোনা গেল মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিসের মুখে। তিনি বলেছেন, পাকিস্তানের করাচিও একদিন ভারতের অংশ হবে। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় থাকা করাচি সুইটসের নাম পরিবর্তন করার জন্য দোকানের মালিককে হুমকি দেন মহারাষ্ট্র রাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার স্থানীয় এক নেতা। মারাঠি ভাষায় কোনো ভারতীয় নাম দিতে বলা হয় ওই দোকানদারকে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়ে যায় দেশজুড়ে। পরিস্থিতি সামাল দিতে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, এই মন্তব্য সেই নেতার ব্যক্তিগত বিষয়, দল এই ধরনের কার্যকলাপের বিরোধী। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ফড়নবিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা অখণ্ড ভারতের ধারণা বিশ্বাসী এবং আমাদের বিশ্বাস যে করাচি অর্থাৎ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নগর বন্দরই একদিন ভারতেরই অংশ হবে। এ বিষয়ে অবশ্য পাকিস্তানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এর আগে গত আগস্টে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অখণ্ড ভারত গড়ার দাবি জানিয়ে একটি মানচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সেই মানচিত্রে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এমনকি ভিয়েতনামকেও দেখা। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি মেনে আজারবাইজানকে আরেকটা অঞ্চল ছেড়ে দিল আর্মেনিয়া। শুক্রবার আজেরি সেনা ও স্থানীয় নাগরিকরা প্রবেশ করলেন অকদাম অঞ্চলে। 1992 সালে এই অঞ্চল দখল করে নেয় আর্মেনীয়রা। উল্লেখ্য, 10 নভেম্বর সই হওয়া চুক্তি অনুসারে প্রথমে কলবাজার, তারপর অকদাম এবং
সবশেষ লাচিন অঞ্চল ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু 3 দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলে বসবাসরত আর্মেনীয়রা তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু খালি করতে না পারে আর্মেনিয়াকে আরও 10 দিন সময় দেয় আজারবাইজান। সেই মতো প্রথম দফায় 15 নভেম্বরের পরিবর্তে 25 তারিখ কলবাজার পুরোপুরি ছেড়ে দেবে আর্মেনীয়রা। তবে ইতিমধ্যেই অনেকে এলাকা ও ঘরবাড়ি ছেড়ে চলে গেছে, আবার অনেকে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলে গেছে, যাতে আজেরি নাগরিকরা তাদের স্বভূমিতে ফিরে এইসব বাড়িতে বসবাস করতে না পারেন। এদিকে শেষ খবরে জানা গিয়েছে 2 সপ্তাহের মধ্যে কালবাজার, অকদাম এবং লাচিন পুরো খালি করে চলে যাবে আর্মেনীয়রা। শুক্রবার থেকেই আদগামের বিভিন্ন এলাকায় আজেরি সেনাবাহিনী টহল দিতে শুরু করে। তাদের পিছন পিছন আনন্দ করতে করতে এগিয়ে যান আজেরি নাগরিকরা। বিশেষ করে এককালে যাদের ঘরবাড়ি জমি জমা ছিল এই অদগামে, এদিন তারাই বেশি ছিলেন। গোটা এলাকা ঘুরে তারা জানালেন, এলাকা ছাড়ার আগে অধিকাংশ স্থাপনা ও জনপদের নিদর্শন ধ্বংস করে দিয়ে গিয়েছে আর্মেনীয়রা। চিকিৎসকদের পরামর্শে দিল্লি ছাড়ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ধুলো আর ধোঁয়ায় ভয়াবহ দূষণের শিকার ভারতের রাজধানী নয়াদিল্লি। তার অসুস্থতা বাড়তে পারে এমন আশঙ্কায় চিকিৎসকরা তাকে আপাতত দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে শুক্রবার বিকেলে গোয়া এলাকায় চলে গেছেন কংগ্রেস নেত্রী। চিকিৎসকদের আশঙ্কা, ধোঁয়া এবং দূষিত বাতাসের কারণে সোনিয়া গান্ধীর বুকে আবারও সংক্রমণ ছড়াতে পারে, বাড়তে পারে শ্বাসকষ্ট। তাই করোনা পরিস্থিতি কোনো ঝুঁকি না নেওয়ার কথা বলছেন তারা। প্রসঙ্গত, চলতি বছরে 2বার এমন সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়া গান্ধীকে। প্রথমবার ফেব্রুয়ারিতে, দ্বিতীয়বার জুলাই মাসে। অসুস্থতার কারণে 14 থেকে 23 সেপ্টেম্বর সংসদের অধিবেশনে যোগ দেননি তিনি। চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন, এখনও তার চিকিৎসা চলছে এবং নিয়মিত মেডিকেল চেক আপ করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী জয়ের পর জো বাইডেন দ্রুত তার প্রশাসন গঠনের কাজ শুরু করেছেন। বার্তা সংস্থা এপি জানাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে মন্ত্রিসভার শীর্ষ পদগুলোতে কে বসছেন তা বৃহস্পতিবার বাইডেন সাংবাদিকদের বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি কাকে দেবেন তা ইতিমধ্যে ঠিক করেছেন। এছাড়া মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী পদে তার মনোনীত ব্যক্তিদেরও নাম ঘোষণা করবেন শিগগিরই। পররাষ্ট্রমন্ত্রীর দৌড়ে রয়েছেন দেশের সাবেক সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্টনি ব্লিনকেন এবং সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস কুন্স, যিনি বাইডেনের আসনে জিতে সিনেটের পররাষ্ট্র কমিটির সদস্য। এপি লেখেন, দুজনেই জো বাইডেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এই চূড়ান্তভাবে বিবেচনায় থাকা এই দুইজনের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কিংবা প্রকাশ্যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বাইডেন আগামী সপ্তাহে তার মন্ত্রিসভার কিছু সদস্যের নাম ঘোষণা করতে পারেন। বিশেষ করে অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও জনস্বাস্থ্য বিভাগের দায়িত্ব কারা পাচ্ছেন তা জানানো হতে পারে। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অধ্যাপক অরুণ মজুমদার বাইডেনের জ্বালানি মন্ত্রী ছাড়াও বিবেক মূর্তি নামে আরও এক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাইডেনের মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জানা গেছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন কার্যক্রমে উপস্থিত হলে হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে যে অবস্থানে অরণ রয়েছেন, এর বিপরীতে নিজের শক্ত অবস্থানের জানান দিতে হয়তো এমনটা করবেন বাইডেন।